আসসালামু আলাইকুম। প্রিয় শিক্ষার্থীবৃন্দ, সবাইকে আমার আজকের অনলাইন ক্লাস থেকে স্বাগত জানাচ্ছি। তোমরা জানো আমি কস্ট অফ ক্যাপিটাল পড়াচ্ছিলাম। কস্ট অফ ক্যাপিটালের মোট 4টা লেকচার আমার দেওয়ার কথা, আজকে 3rd লেকচার। এর আগে আমি তোমাদেরকে প্রথম এবং দ্বিতীয় লেকচারে কস্ট অফ ক্যাপিটাল কি, এর বিষয়বস্তু কি, এর গুরুত্ব কি, এর বিজনেস অ্যাপ্লিকেশন কি, এগুলো বলেছিলাম এবং 4টি সোর্স নিয়ে আলোচনা করেছিলাম, যেমন কস্ট অফ ইকুইটি ক্যাপিটাল, কস্ট অফ ডিবেঞ্চার, কস্ট অফ প্রিফার্ড স্টক এবং কস্ট অফ রিটেইনড আর্নিংস। এর মধ্যে কস্ট অফ ডিবেঞ্চার ছিল 2 প্রকার, কস্ট অফ পারপিচুয়াল ডিবেঞ্চার, কস্ট অফ রিডেমেবল ডিবেঞ্চার। একইভাবে প্রিফার্ড স্টকেরও 2টা টাইপ ছিল, একটা ছিল তোমার কস্ট অফ পারপিচুয়াল প্রিফার্ড স্টক অথবা ইররিডেমেবল প্রিফার্ড স্টক, আরেকটা হলো কস্ট অফ রিডেমেবল প্রিফার্ড স্টক। আমি তোমাদের বলেছিলাম যে যদি তুমি কস্ট অফ ক্যাপিটালের অঙ্ক করতে চাও তাহলে স্পেসিফিক কস্ট অফ ক্যাপিটাল সম্পর্কে আগে জানতে হবে। স্পেসিফিক কস্ট অফ ক্যাপিটাল হচ্ছে যে উৎস থেকে তুমি মূলধন সংগ্রহ করবে তার জন্য যে ব্যয়, বাকিটা হলো ওভারঅল কস্ট অফ ক্যাপিটাল। ওভারঅল কস্ট অফ ক্যাপিটাল বের করতে চাইলে তোমাকে অবশ্যই স্পেসিফিক কস্ট অফ ক্যাপিটাল বের করতে হবে। তো প্রিয় শিক্ষার্থীবৃন্দ, তোমরা জানো যে আমি 4টা সোর্স ভালোভাবে বুঝিয়েছি, একাধিক এক্সাম্পল দিয়ে দিয়ে অঙ্কগুলো কিভাবে ফলাফলে নিয়ে যেতে হয় সে বিষয়ে আমি জ্ঞান দেওয়ার চেষ্টা করেছি। আজকে আমরা ইন্টিগ্রেটেড প্রবলেম বা সমন্বিত সমস্যার সমাধান কিভাবে করতে হয় সেই বিষয়গুলো তুলে ধরব এবং তোমাদের প্রথম ক্লাসের যে গল্পটা বলেছিলাম সেই গল্পর উত্তর দেওয়ার মতো যোগ্যতা করে তোমাদের তুলব ইনশাল্লাহ। আর এজন্য দরকার আমার 4র্থ লেকচার পর্যন্ত সময় নেওয়া। আজকে আমার 3rd লেকচার। তো আমি আমার স্বভাব সুলভ ভঙ্গিতে তোমাদেরকে ক্লাসরুমে নিয়ে যাচ্ছি এবং মানে যেভাবে একটা ক্লাস শুরু করতে হয় বিধি মোতাবেক ট্রেডিশনালি আমি সেভাবে শুরু করছি। ওকে, যারা আসছো রোল নম্বর দাও। আর আমার যে ফান অ্যান্ড আড্ডা এটার বিষয়টা আমি তোমাদেরকে পরে বলছি। Okay, my dear student, Indrajit Paul, সামান্তা নাহার, শান্তা, তোমরা যে আসবে রোল নম্বর লিখবে। আজকে কিন্তু আমার প্রথম 40 জনের রোল নম্বর আলাদা করে নেওয়ার কথা। ওয়ালাইকুম আসসালাম। তো তোমাদের যারা প্রথম 40 জনের রোল নম্বর কিন্তু আমি আলাদা করে নেব, সেখান থেকে র্যান্ডম সিলেকশন করে 10 জন নিয়ে আমি একটা ফান আড্ডা গ্রুপ তৈরি করে দেবো একদিনের জন্য আড্ডা দেওয়ার জন্য। এটা একটু লার্নিং, ইটস এ লার্নিং টেকনিক বাই ফান। Okay, my dear student, I would like to welcome all of you from the Mohammadpur Central University College or Mohammadpur Kendriya College. I would like to show our welcome from the Department of Marketing, our Honorable Chairman, Mrs. Sabinda Laizu, and the teammate of the department. You are watching Mr. Krishna Dulal Ghosh, Tasmia Islam, Husnera Khatun Annie, K.M. Fakhruddin, Nabila Nusrat.
This is our marketing family. So this is the new start for the Department of Marketing, and I would like to start my class. This is my identity. I am Rokibuzzaman. This is the eligibility of the course. This is the first practice. Look, my dear student, আজকে আমরা প্রথম এই ইন্টিগ্রেটেড প্রবলেমটার সমাধান করব। খুবই সিম্পল, যা শিখেছি তাই এগুলো এখানে আসবে, যা শিখেছি সেগুলোই এখানে আসবে। এখানে যে বিষয়টা তোমাদেরকে বলা হয়েছে যে দ্য ক্যাপিটাল স্ট্রাকচার অফ দিনা লিমিটেড কোম্পানি ইজ অ্যাজ ফলোস: কমন শেয়ার 10 লাখ টাকা, 12% প্রিফারেন্স শেয়ার 4 লাখ টাকা, 8% ডিবেঞ্চার 8 লাখ টাকা, রিটেইনড আর্নিংস 3 লাখ টাকা, টোটাল ক্যাপিটাল 25 লাখ টাকা। কিছু ইনফরমেশন রয়েছে নিচে, যেমন বলছে দ্য কমন শেয়ার অফ দ্য কোম্পানি সেলস ফর টাকা 30 ইজ। এই যে কমন স্টক ক্যাপিটাল রয়েছে এগুলো বিক্রি করা হয় 30 টাকা করে, যেটা মার্কেট প্রাইস বলে, ওই যে পিও। ইট ইজ এক্সপেক্টেড দ্যাট দ্য কোম্পানি উইল পে নেক্সট ইয়ার এ ডিভিডেন্ড অফ টাকা 2.5 পার শেয়ার দ্যাট উইল গ্রো 4% ফর এভার। দ্য কোম্পানিজ ট্যাক্স রেট ইজ 40%। ক্যালকুলেট দ্য ওয়েটেড অ্যাভারেজ কস্ট অফ ক্যাপিটাল বা WACC। এখন বিষয়টা হলো এটা একটা সিম্পল প্রবলেম দিয়েছি যাতে করে তোমরা সহজেই এর ভেতরে প্রবেশ করতে পারো। এখানে দিনা কোম্পানির ক্যাপিটাল স্ট্রাকচারের কয়টা সোর্স রয়েছে? 4টা: কমন স্টক, প্রিফার্ড স্টক, ডিবেঞ্চার, রিটেইনড আর্নিংস। টোটাল ক্যাপিটাল 25 লাখ। এখানে আমাকে যে স্পেসিফিক কস্ট বের করতে হবে এটা তোমরা জানো, যে যদি আমি ওভারঅল কস্ট অফ ক্যাপিটাল বা ওয়েটেড অ্যাভারেজ কস্ট অফ ক্যাপিটাল বের করতে চাই, তাহলে এখানে যে 4টা সোর্স রয়েছে 4টা সোর্সেরই কস্ট বের করতে হবে। যেমন এটা বের করতে হবে কস্ট অফ ইকুইটি KE, কস্ট অফ প্রিফারেন্স শেয়ার KP, কস্ট অফ ডিবেঞ্চার KD, কস্ট অফ রিটেইনড আর্নিংস KR। এই 4টা খরচ বের করার পরেই কিন্তু আমি ওভারঅল কস্ট অফ ক্যাপিটাল বা ওয়েটেড অ্যাভারেজ কস্ট অফ ক্যাপিটাল বের করতে পারবো। এখন এই কস্টগুলো বের করার জন্য আমাকে প্রশ্নে কিছু ইনফরমেশন প্রোভাইড করবে। যেমন কমন স্টক যেটা আছে সেই শেয়ারের মার্কেট প্রাইস হলো 30 টাকা এবং কোম্পানি নেক্সট ইয়ারে ডিভিডেন্ড দেবে 2.5 টাকা, আর এর গ্রোথ রেট হচ্ছে 4%। আপাতত এখানে থাকো। তাহলে এই বিষয় দিয়ে আমরা কি বের করতে পারি? এই বিষয় দিয়ে আমরা বের করতে পারি কস্ট অফ ইকুইটি। কস্ট অফ ইকুইটির মধ্যে আমাদের D0 এবং D1 নিয়ে একটু টেনশন ছিল, কারণ অনেক সময় আমরা বুঝতে পারি না যে প্রশ্নে কি D1 দেওয়া আছে না D0 বা D0 দেওয়া আছে। আমরা শিখেছিলাম যদি সেটা উইল পে হয় তাহলে D1 বোঝায়। তাহলে আমরা দেখি, আমরা প্রথমে দেখো কস্ট অফ ইকুইটি, তোমরা বামের দিকটা দেখবা আগে। কস্ট অফ ইকুইটি বের করার জন্য যে আমরা গ্রোথ মডেল আছে সেই মডেল অনুসারে আগে ফর্মুলাটা লিখলাম, KE = D1 ডিভাইডেড বাই P0 মাইনাস F প্লাস G। এখানে D1 2.5 টাকা বলা আছে কারণ উইল পে ডিভিডেন্ড, নেক্সট ইয়ার ডিভিডেন্ড, এগুলো D1কে ইন্ডিকেট করে। আর P0 হচ্ছে মার্কেট প্রাইস, তোমরা জানো 30 টাকা দেয়া ছিল, আর গ্রোথ রেট দেওয়া ছিল 4% বা 0.04। আর G বা F হচ্ছে ফ্লোটেশন কস্ট, F সম্পর্কে কিছু লেখা নেই, তাহলে আমি পেলাম 0.1233 অথবা 12.33%। তাহলে একটা কস্ট আমি পেয়ে গেছি। দ্বিতীয় হলো কস্ট অফ ডেপ্ট আফটার ট্যাক্স। দেখো এখানে আমি তোমাদেরকে যে বিষয়টা শিখিয়েছিলাম যে যদি প্রশ্নের ট্যাক্স রেট দেওয়া না থাকে তাহলে ঋণপত্রের গায়ে যে রেট থাকে, থ্যাংক ইউ সোনামণি, সেটাকে আমরা কেডি ধরবো। যেমন দেখো 8% দেওয়া আছে, যদি এই ট্যাক্স রেটটা দেওয়া না থাকতো 40% তাহলে কেডি ধরতাম এটাকে।
কিন্তু প্রশ্নে যেহেতু ট্যাক্স রেট 40% দেওয়া আছে, তার মানে আমাকে ট্যাক্সটাকে অ্যাডজাস্ট করতে হবে। সূত্র কী হবে? কেবি 1 - টি ইন্টু 100। তাহলে কেবি কত? ওই যে কেডিকে কেবি ধরতে হবে এখন, 8% 40%, তাহলে 4.8%। তাহলে আমি আরেকটা খরচ পেলাম 4.8%। 4.8%। আবার আমি ব্যাক করে দেখি, দেখো প্রশ্নে কিন্তু আর কিছু লেখা নেই, কিন্তু প্রশ্নে আমার এখনও কস্ট অফ প্রিফারেন্স শেয়ার বাকি বের করা বাকি, কস্ট অফ রিটেন্ড আর্নিংস বের করা বাকি। কারণ তা না হলে তো আমি WSCC বের করতে পারবো না, আমাকে চারটাকেই বের করতে হবে। এখন প্রিফারেন্স শেয়ার সম্পর্কে যেহেতু কোনো কথা লেখা নেই, কোনো অ্যাডজাস্টমেন্ট কিংবা ডিভিডেন্ড, প্রিফার ডিভিডেন্ড কিংবা ফ্লোটেশন কস্ট কিংবা ফেস ভ্যালু, ইস্যুইং কস্ট কিংবা প্রিমিয়াম, ডিসকাউন্ট, অ্যাট পার, হ্যাঁ, কিচ্ছু লেখা নেই, তাহলে কি? তাহলে এই 12%ই হবে কেপি, এই 12%ই হবে কেপি। তাহলে তিনটা পেয়ে গেলাম। কস্ট অফ ইকুইটি পেলাম 12.33%, কস্ট অফ ডেপ্ট আফটার ট্যাক্স পেলাম 4.8%, কস্ট অফ প্রিফারেন্স শেয়ার পেলাম 12%। এবার বাকি রইল কি? রিটেন্ড আর্নিংস। সেখানেও বলেছিলাম যে যদি প্রশ্নের ট্যাক্স রেট, পার্সোনাল ট্যাক্স রেট দেওয়া না থাকে, যেমন এই প্রশ্নে পার্সোনাল ট্যাক্স রেট সম্পর্কে কোনো লেখা নাই, এবং কেই নির্ণয়ে ফ্লোটেশন কস্ট না থাকে, কেই নির্ণয়ে ফ্লোটেশন কস্ট ছিল না, দেখো কেই নির্ণয়ে ফ্লোটেশন কস্ট 0, তাহলে যাহাই কেই তাহাই কে আর হবে, এমনটা আমরা শিখেছিলাম। এই জন্য লিখলাম সিন্স দেয়ার ইজ নো পার্সোনাল ট্যাক্স রেট অ্যান্ড নো ফ্লোটেশন কস্ট ইন ইকুইটি, কস্ট অফ রিটেন্ড আর্নিং উইল বি কে আর ইকুয়াল টু এত পার্সেন্ট অ্যান্ড কস্ট অফ প্রিফারেন্স শেয়ার উইল বি 12%। তাহলে কি আমরা চারটা কোশ্চেন, এগুলো কিন্তু পরীক্ষা আসছিল, এটা কিন্তু কয়েকবার পরীক্ষা আসছে এই অঙ্কটা। সুতরাং দেখো একটু কঠিন করে শিখলে সহজ জিনিসগুলো খুব সহজেই আয়ত্ত করা যায়। তাহলে আমরা কি পেলাম? তোমরা কি দেখতে পাচ্ছ স্ক্রিনে? তোমরা কি স্ক্রিনে দেখতে পাচ্ছ? আমার কাছে ঘোলা ঘোলা লাগতেছে, তো তোমরা কি দেখতে পাচ্ছ বলো তো? ইজ দ্য স্ক্রিন ক্লিয়ার? এনিবডি অ্যান্সার মি। পল্লব, তোমার কি মোবাইলে আমার টিভির স্ক্রিন পুরোটা দেখতে পাচ্ছ? তোমরা কি দেখতে পাচ্ছ? তাহলে কি ঘটনা কি? এখন দেখতে পাচ্ছ? এখন দেখতে পাচ্ছ? আমার কি কথা শোনা যাচ্ছে? আমার কথা শোনা যাচ্ছে? আমার কথা শোনা যাচ্ছে? কথা, ক্যান ইউ হিয়ার মি? আমার কথা শোনা যাচ্ছে? আমার কথা কি শোনা যাচ্ছে? আমার কথা কি শোনা যাচ্ছে? ওকে, দেখো কখনো কখনো এই রেডিয়েশনের কারণে স্ক্রিন গোলা হয়ে যায়, কিন্তু তোমাদের কাছে পিডিএফ ফাইল আছে, পিডিএফ ফাইল আছে, তোমরা ফাইল থেকে দেখে নিও, ঠিক আছে? আমি কন্টিনিউ করি। তাহলে আমরা চারটা কস্ট পেয়ে গেলাম, পেয়ে গেলে এরপরে কালারফুল স্লাইড করব না, সব সাদা কালো করব। এবার আসো, আমরা এখন WACC বের করতে পারবো। হ্যাজ শুনতে পাচ্ছে? ওকে, দেখো এখন আমরা WACC বের করতে পারবো। স্ট্রাকচারটা হলো সোর্স অফ ক্যাপিটাল, সোর্স অফ ক্যাপিটাল, কমন শেয়ার 12% প্রিফারেন্স শেয়ার, 8% ডিবেঞ্চার, রিটেইনড আর্নিংস। দেখো টাকাগুলো লিখলাম আমি, 10 লাখ, 4 লাখ, 8 লাখ, 3 লাখ, আর হলো 25 লাখ। এবার যার যে কস্ট আমি বের করেছিলাম সেই কস্টগুলো আমি পার্সেন্টেজ আকারে লিখলাম, কস্ট ব্র্যাকেটে পার্সেন্টেজ দিলাম, ভেতরে আর দিলাম না। তাহলে দেখো কি হলো, কমন শেয়ারে 12.33, প্রিফারেন্স শেয়ারে 12, ডিবেঞ্চারে 4.8%, রিটেন আর্নিংস 12.33%,
এবং আমরা যদি এই টাকাকে দিয়ে এটা গুণ করি তাহলে কস্ট টাকায় কনভার্ট হয়ে গেল, অর্থাৎ 10 লাখ টাকা মাল্টিপ্লাইড বাই 12.33, হ্যাঁ মানে পার্সেন্টেজ কিন্তু ইন্টু পয়েন্ট দিবে, কিন্তু এটা পার্সেন্টেজ দিয়েছি তো এটা তুমি সরাসরি একসাথে ভাগ না দিলে 10 লাখ ইন্টু 0.1233, 10 লাখ ইন্টু 1.1233, 4 লাখ ইন্টু 0.12, 8 লাখ ইন্টু 0.048, 3 লাখ ইন্টু 0.1233, এইভাবে যোগ করলে তুমি এই মানটা পাবে যার যোগফল হলো 2,46,690 টাকা। My dear students, I would like to repeat it. As you know, cost of capital shows the weighted average cost of capital, and if you want to determine the weighted average cost of capital, you have to determine a specific cost of capital, that is cost of equity, cost of preferred stock, cost of debenture, cost of retained earnings in that problem. In this problem, Dina Company has a capital structure consisting of 4 different sources: equity capital 10 lakh, 12% preferred shares 4 lakh, 8% debenture 8 lakh, retained earnings 3 lakh, total capital 25 lakhs. And in the question there was the market price of the share was taka 30 per share, which the company will pay taka 2.5 as a dividend for the next year, and which will grow at the rate of 4%. And also given in the question tax rate is 40%, nothing else. So from the above data we have to determine cost of equity capital, cost of preferred share, cost of debenture, and cost of retained earnings. First we have to calculate cost of equity capital. Following the formula and providing the information in the question, we find 12.33 as a cost of equity capital. Second thing, cost of debt after tax, provide the formula, applied the information from the question, 4.8% is the cost of debenture after tax. And as you know, there is nothing about preference share, so the cost of preference share will be the percentage mentioned beside the preference share is 12%, and since there is no cost of there is no personal tax rate and no fluctuation cost of equity, so cost of retained earning will be the equal of cost of equity capital, that is 12.33. After that you have the quality to calculate the overall cost of capital or WACC. Just write the source of capital, take the amount, write the cost, have whatever you determine from the specific source, and multiply this, find the total cost, that is 2,46,690. Now look the formula, WACC equal to total cost divided by total capital multiplied by 100. Total cost is 2,46,690 and total capital is 25 lakh multiplied by 100 equal to 9.87. This is your answer. This is your answer. Do you understand, my dear students? Do you understand the method for determining the specific cost of capital and weighted average cost of capital, the policy or the technique how to determine WACC and how to determine specific cost of capital? Please mention me yes or no. Should I repeat or should I go for the next question? Thank you, Samiul Bashar. It's my pleasure to know the voice. The sound is very good. ওকে আমরা দেখো এটা যে অঙ্কটা করলাম না, এটা কঠিন ছিল না, সহজ ছিল, আস্তে আস্তে কঠিনের দিকে যাব। ওকে, গো ফর দ্য নেক্সট কোশ্চেন। লুক, read it. You are required to calculate WACC by using book value weights and market value weights. The book value of the capital structure is common share
টাকা 10 is 10 lakh. Preference share টাকা 100 is 2 lakh. Debenture টাকা 100 is 8 lakh. Total capital is 20 lakh. Recent prices are, এটা ছিল বুক ভ্যালু। আমি আবারও বলছি, মার্কেট ভ্যালু বুক ভ্যালু কিন্তু এক নয়। মার্কেট ভ্যালু বুক ভ্যালু এক নয়। বুক ভ্যালু যেটা বাজারে প্রথম আসে, আর বাজারে ছাড়ার পরে যে লেনদেনের মাধ্যমে যেটা প্রাইস ফ্লাকচুয়েট করে, তারই হচ্ছে মার্কেট প্রাইস। এখানে আমরা নতুন যে জিনিসটা শিখতে পারবো সেটা হলো যে আমরা আগের অঙ্কের একটা WACC বের করলাম, কিন্তু এই অঙ্কে আমরা দুইটা WACC বের করতে পারবো, একটা বুক ভ্যালু ওয়েট দিয়ে আর একটা মার্কেট ভ্যালু ওয়েট দিয়ে। আর এখানে ওয়েট কিভাবে বের করতে হয় আমরা সেটাও শিখতে পারবো। দেখো, এই প্রশ্ন কিন্তু শেষ হয়নি, এই প্রশ্ন চলছে। গরম লাগতেছে, ফ্যান দেই। প্রশ্নে ডিবেঞ্চারের বুক ভ্যালু ছিল 100 টাকা, এখন বর্তমানে মার্কেট ভ্যালু হলো 110 টাকা। যে প্রিফারেন্স শেয়ারের বুক ভ্যালু ছিল 100 টাকা, মার্কেটে এর মূল্য এখন 120 টাকা। এবং কমন স্টক যার বুক ভ্যালু ছিল 10 টাকা, সেটা মার্কেট ভ্যালু এখন 22 টাকা। আমরা তথ্যগুলো কন্টিনিউ করি প্রশ্নটা। দেখো, ইনফরমেশন কি ছিল? ইকুইটি শেয়ার মানে কমন স্টক ক্যাপিটাল, টাকা 2 পার শেয়ার ফ্লোটেশন কস্ট। এখানে কমন স্টকে 2 টাকা করে ফ্লোটেশন কস্ট রয়েছে পার শেয়ারে। সেলস প্রাইস 22 টাকা, আগেও দেওয়া ছিল, আবারও দিয়েছে। ডিভিডেন্ড ইকুইটি শেয়ার ইজ টাকা 2.5। এক্সপেক্টেড গ্রোথ রেট এত, কর্পোরেট ট্যাক্স রেট ইজ 40%। ডিভিডেন্ড ইকুইটি হচ্ছে তোমার 2.5। এটা কমন কি বলে, এটা একটা কন্টিনিউয়াস প্রসেস। টাকা 100 preference share redeemable at par 10 years to maturity, 14% dividend rate, 4% flotation cost, sale price is 120. Debenture are redeemable at par 10 years maturity period, 13% coupon rate, 5% flotation cost, sales price is টাকা 110. আমাদের সলিউশনে চলে যাওয়ার আগে আমি একটু ব্যাক করছি, এখানে কথা বলা দরকার। সেটা হলো, দেখো এখানে সোর্স কয়টা? 3টা। কস্ট বের করতে হবে কয়টা? 3টা। প্রথমে কমন স্টক, তারপর প্রিফারেন্স শেয়ার, তারপর ডিবেঞ্চার। যেভাবে সিরিয়ালি দেওয়া আছে 1 2 3 আমরা বের করব। প্রথমে আমরা ইকুইটি বের করব। ইকুইটি বের করতে গিয়ে আমরা নিজেদের ব্রেন থেকে কিছু কথা জেনে নেই। যে দেওয়া আছে পি নট দেওয়া আছে কত? 22 টাকা। এই যে 22 টাকা। পি নট কত টাকা? 22 টাকা। এফ কত? 2 টাকা। ডি নট, কারণ উইল পে নাই, ডিভিডেন্ড পেইড আছে, তাহলে 2.5 টাকা হচ্ছে ডি নট, আর জি হলো 7.7%। তাহলে আমরা কিন্তু এই তথ্যর ভিত্তিতে আগে কে এইটা বের করে ফেলি, পেইনটা কমে যাবে। তাহলে কে এই বের করতে যাই আমি? তোমরা উপরের লাইনটা দেখো, নিচের লাইনটা দেখো না। যথারীতি আমি একটাই ফর্মুলা দিয়েছিলাম, D1 পি নট মাইনাস এ প্লাস জি। এখানে দেখো, পি নট 22 টাকা, ডি নট 2 টাকা 50 পয়সা, জি 7%, এফ এত। সুতরাং আমাকে D1 বের করতে গেলে ডি নট 1 প্লাস জি করতে হবে। ডি নট 1 প্লাস জি করে দেখলাম 2.675, আর বাকি সবগুলো ফিগার আমি এখানে বসিয়ে দিলাম। তাহলে কি হলো? 20.38% or 0.2038 ফ্র্যাকশন করলে হয় এটা। দেখো, আগের অঙ্কে থেকে এই অঙ্কের পার্থক্য একটাই, আগের অঙ্কে D1 দেওয়া ছিল, এটা ডি নট দেওয়া আছে। D1 বোঝার উপায় কি, ডি নট বোঝার উপায় কি, এই বিষয়গুলো কিন্তু আমি তোমাদেরকে শিখিয়েছি। এবং ডি নট থাকলে কিভাবে D1 বের করতে হয় আমি সেটাও তোমাদের দেখিয়েছিলাম। সেটাকে প্রয়োগ করে আমি বের করলাম 20.38%। W2 কস্ট অফ প্রিফার্ড স্টক। একটা বিষয় খেয়াল করে দেখবা, প্রিফার্ড স্টক আমরা বলেছিলাম 2 প্রকার, একটা পারপিচুয়াল আর একটা রিডিমেবল। তোমাদের বোঝার সুবিধার জন্য বলেছিলাম যদি সময় উল্লেখ থাকে সেটা রিডিমেবল হয়। সময় উল্লেখ ছিল 10 বছর, সুতরাং এটা রিডিমেবল। তার মানে সূত্র কিন্তু এটা, ডিপি প্লাস এফবি মাইনাস এনএসবি ভাগ এন ডিভাইডেড বাই এফবি প্লাস এনএসবি ডিভাইডেড বাই 2 মাল্টিপ্লাইড বাই 100। এখন তোমাকে করতে হবে কি, ধারাবাহিকভাবে আগাতে হবে। যেমন আমি জানি
প্রথমে আমাকে ফেস ভ্যালুটা লিখতেই হবে, কারণ ফেস ভ্যালু দিয়েই কিন্তু ডিভিডেন্ডটা হয়। তা ফেস ভ্যালু ছিল কত? 100 টাকা। 100 টাকা কোথায় পেলে তুমি দেখো তো, এই দেখো 100 টাকা এখানে লেখা ছিল, এই যে 100 টাকা, এটাই ফেস ভ্যালু। আর এটা হলো তোমার সেলস ভ্যালু, এই যে সেলস ভ্যালু 120 টাকা। ওকে, তাহলে কি দেখলাম? ফেস ভ্যালু 100 টাকা, আর 14% ছিল ডিভিডেন্ড রেট, সুতরাং 14% করলে হয় 14 টাকা। 10 বছর ছিল তোমার ইয়ার এন্ড মানে সময়, আর সেলস ভ্যালু ছিল তোমার 120 টাকা। আর বলছে কি ফ্লোটেশন কস্ট আছে 4%। যেহেতু ফ্লোটেশন কস্ট কোন ভ্যালুর তা উল্লেখ করেনি, তাহলে আমাদের ফেস ভ্যালুর উপরেই ধরতে হবে। তাহলে 100 টাকা ফেস ভ্যালু 4 টাকা, তাহলে যেহেতু ফ্লোটেশন কস্ট আছে, তাহলে সেটা অবশ্যই নিট সেলস ভ্যালু থেকে বাদ যাবে। যদি এখানে সেলস ভ্যালু দেওয়া না থাকতো, তাহলে 100 টাকা থেকেই বাদ দিতাম, কিন্তু যেহেতু সেলস ভ্যালু দেওয়া আছে, এই জন্য সেলস ভ্যালু মাইনাস এফ ইকুয়াল 116। কেপি ইকুয়াল টু কত? মান বসালাম, অঙ্ক করলাম, 11.48% আছে আমার মান। তাহলে আমি দুইটা পেয়ে গেলাম। এই লেকচার বারবার দেখবা, পরবর্তী লেকচার যাচ্ছি। এবার আমি আরেকটা হলো কি ডিবেঞ্চার। ডিবেঞ্চারে আমি দেখলাম যে এটা সময় উল্লেখ আছে, সুতরাং এটা রিডিমেবল। ফেস ভ্যালু 100 টাকা ছিল, 13% কুপন রেট ছিল 13 টাকা, সময় 10 বছর, সেলস ভ্যালু দেওয়া ছিল 110 টাকা, ফ্লোটেশন কস্ট ছিল 5% 5 টাকা, ট্যাক্স রেট ছিল 40%। সুতরাং এনএসবি হবে সেলস ভ্যালু মাইনাস এফ, আগের মতোই আমি পেলাম 7.12%। 7.12%। তো ক্যালকুলেশন অফ ওয়েট একটু খেয়াল করো, আমি বলছি ওয়েট বের করছি কেন? কারণ এটা ওয়েট দিয়েই করতে হবে, বলেই দিয়েছে বুক ভ্যালু ওয়েট অ্যান্ড মার্কেট ভ্যালু ওয়েট। ওয়েট হচ্ছে মূলধনের অনুপাতটা। যেমন তুমি একটু লক্ষ্য করে দেখো যে এই যে এখানে দেখো আছে আমার যে বুক ভ্যালু ছিল, কমন শেয়ার 10 লাখ, প্রিফার্ড স্টক 2 লাখ, ডিবেঞ্চার 8 লাখ, তাহলে টোটাল হলো 20 লাখ। তাহলে এই 10 লাখ 20 লাখের কত? 0.5। এই 2 লাখ 20 লাখের কত? 0.10। এই 8 লাখ 20 লাখের কত? 0.140। এটা যোগ করলে কিন্তু 1 হতে হবে, দেখো 1 হয়েছে। এই হলো তোমার বুক ভ্যালু ওয়েট। একই সাথে আমরা মার্কেট ভ্যালু ওয়েটও বের করছি, কারণ আমাকে মার্কেট ভ্যালু ওয়েট বের করতে বলেছে। তাহলে মার্কেট ভ্যালু ওয়েটটা আমি কীভাবে বের করব? দেখো, প্রথমে বের করতে হবে মার্কেট ভ্যালু কত, কমন শেয়ারের মার্কেট ভ্যালু কত। তো সিম্পল একটা হিসাব, তোমরা 3rd ইয়ারে পড়ো যে আমার 10 লক্ষ টাকা ছিল 10 টাকা করে, তো 10 দিয়ে ভাগ দেই, মার্কেট ভ্যালু কত? 22 টাকা, গুণ করি, তাহলে হলো 22 লক্ষ টাকা। অর্থাৎ আমার যে কমন শেয়ারের বুক ভ্যালু ছিল 10 লক্ষ টাকা, তার মার্কেট ভ্যালু 22 টাকা করে হওয়াতে আমার এখন 22 লক্ষ টাকা হয়েছে ইকুইটি ক্যাপিটালের ভ্যালু। তাহলে কি করব? বর্তমান মূল্যকে ভাগ দিব বুক ভ্যালু দিয়ে, গুণ করব মার্কেট ভ্যালু দিয়ে, ভাগ দিব বুক ভ্যালু দিয়ে, গুণ করব মার্কেট ভ্যালু দিয়ে, ভাগ করব বুক ভ্যালু দিয়ে, গুণ করব মার্কেট ভ্যালু দিয়ে, তাহলে সব হয়ে গেল। তার মানে 33,20,000 টাকা কিন্তু আমার মার্কেট ভ্যালু। তাহলে 33 লক্ষ টাকা 22 লাখ ভাগ 33 লাখ, এইটা ভাগ এইটা সমান এটা ভাগ এটা সমান এটাও যোগ করলে দেখবা 1 হতে হবে। এই হলো তোমার বুক ভ্যালু অ্যান্ড মার্কেট ভ্যালু ওয়েট। এই ওয়েটগুলো বের করলাম কেন? কারণ এগুলো দিয়েই এখন আমি WACC করব। একটু লক্ষ্য করে দেখো, প্রথমে দেখো ক্যালকুলেশন অফ WACC বুক ভ্যালু ওয়েট। প্রথমে লিখলাম টাকা, এই বুক ভ্যালু লিখলাম, ওয়েট ওই যে ওয়েটটা বের করেছিলাম সেই ওয়েটটা দেখো, এই যে যেখানে যে ওয়েটটা ছিল সেই ওয়েটটা নিয়ে আসলাম। আর কস্ট, ওয়েট কস্ট ওয়েটেড কস্ট, ওয়েট কস্ট ওয়েটেড কস্ট। আর এই কস্টটাকে আমরা এই যে ফ্র্যাকশন ভ্যালুটা নিয়ে আসবা, মনে রাখবা ফ্র্যাকশন ভ্যালুটা আনতে হবে। এই যে এই ফ্র্যাকশন ভ্যালু, এই ফ্র্যাকশন ভ্যালু, এই ফ্র্যাকশন ভ্যালু, দেখো এই ফ্র্যাকশন ভ্যালু, এটা গুণ করে এটা লেখো, এটা গুণ করে এটা লেখো, এটা গুণ করে এটা লেখো। তাহলে কি? ওয়েট কস্ট ওয়েটেড কস্ট, টোটাল ওয়েটেড কস্ট। অঙ্ক হয়ে গেছে কিন্তু। টোটাল ওয়েটেড কস্টকে 100 দিয়ে গুণ করলে WACC বের হয়, দেখো এই যে। সো WACC বুক ভ্যালু ওয়েট, টোটাল ওয়েটেড কস্ট ইন্টু 100, এটাকে 100 দিয়ে গুণ করলাম 14.19%। কষ্ট না কিন্তু, মজা আছে। কে কে বুঝলা বলো?
কষ্ট হচ্ছে? কষ্ট হচ্ছে? এবার আমরা মার্কেট ভ্যালুটা বুঝে ফেলি। দেখো আদান দিয়ে দিবে, ঠিক মার্কেট ভ্যালুটা আমি নিয়ে আসছি 33 টাকা, এটা মার্কেট ভ্যালুর ওয়েট নিয়ে আসছি, আর ওই কস্ট কিন্তু আগের মতোই, একই কস্ট। এটা গুণন এটা, এটা এটা গুণন এটা, এটা গুণন এটা, ফল এটা, টোটাল কস্ট। আর এই যে যথারীতি এই যে বুক ভ্যালু হবে না, এখানে মার্কেট ভ্যালু হবে। এটা মার্কেট ভ্যালু ওয়েট কপি করেছিলাম তো এডিট করতে ভুলে গেছিলাম। তো দেখো আমরা কিন্তু তোমার দেখো আমরা কিন্তু তোমার ইয়ে পেয়ে গেলাম, এই যে বুক ভ্যালু ওয়েট পেয়ে গেলাম, আমরা মার্কেট ভ্যালু ওয়েট পেয়ে গেলাম। এখন যদি তোমরা এই বিষয়গুলো খুব মনোযোগ দিয়ে নিজেরা ছোটো ছোটো গ্রুপ করবা, নিজেরা গ্রুপ বন্ধুবান্ধব মিলে, মানে সবাই মিলে গ্রুপ করবা, গ্রুপে ডিসকাস করবা, তা না হলে আমাকে সলভিং ক্লাসে আসবা, তখন আমি তোমাদের শিখিয়ে দিতে পারবো। চলুক ক্লাস। তো প্রিয় শিক্ষার্থীবৃন্দ, এই দুইটা প্রবলেম আমি সলিউশন করে দিলাম। তোমরা আগামী যেদিন আমার ক্লাস আছে আমি আবার আসব। ভালো থেকো, সুস্থ থেকো, নিরাপদে থেকো। আমরা সবাই সবার জন্য দোয়া করব, আমার জন্য দোয়া করো। আমি আজকে 10 দিন ধরে ঘাড়ের ব্যথা। আজকে আমি হোয়াইট বোর্ড কিনে নিয়ে আসছি। হোয়াইট বোর্ড নিয়ে আসছি এই কারণে, যদি কম্পিউটারে ল্যাপটপে বসলেই ঘাড়ে ব্যথা পাই, আমি ল্যাপটপে বসলেই ঘাড়ে ব্যথা পাই। তারপরেও কষ্ট করে লেকচার তৈরি করেছি। এখন দেখো, যদি তোমরা সন্তুষ্ট না হও, আমাদের আবার চেষ্টা করব। আমি হোয়াইট বোর্ড নিয়ে আসছি কারণ ম্যানুয়ালি ক্লাস নেওয়ার জন্য, ঠিক আছে? আর তোমাদের মানে উপকার করার জন্য আসছি। উই আর ভেরি মাচ পজিটিভ। ওকে, তো সবাই সবার জন্য দোয়া করবা, আমার জন্য দোয়া করবা, যেন আমি এই মানে আমার এই যে পেনটা খুব মারাত্মক, আমি খুব মানে ক্রনিক পেন, বুঝছো, 24 আওয়ার্স এটা পেন করে, ঘুমানোর সময় হয়তো বা টের পাই না। দোয়া করো। হ্যাঁ, আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।